আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তিস্তা নদীর পার। উদ্ধার হওয়া শেল ফাটালেন সেনাবাহিনীর বোম ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। ধূপগুড়ি পুরো এলাকায় 9 নম্বর ওয়ার্ডে ভয়াবহ আগুন। চটের বস্তা, প্লাস্টিকের ক্যারেট, কার্টুনের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির তিস্তা নদী থেকে পুনরায় উদ্ধার হলো সেনাবাহিনীর মর্টার শেল। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায়। বন্ধ করে দেওয়া হয় চাষাবাদ, গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। এদিন সকালে পাহাড়পুর ছোট চৌধুরী পাড়া এলাকায় তিস্তা নদীর পাড়ে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষক রকেটের মতো একটি বস্তু দেখতে পান। খবর পেয়ে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনা এড়াতে নদীর পাড়ে জনসাধারণের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে বম ডিসপোজাল স্কোয়াডের জওয়ানরা রওনা দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, 2023 সালের 4 অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তিস্তায়। পাহাড় থেকে ভেসে আসে সেনাবাহিনীর যুদ্ধে ব্যবহৃত একাধিক অস্ত্রশস্ত্র। একাধিক সেনাকর্মীর মৃত্যুর ঘটনাও ঘটে। পরবর্তীতে তিস্তা নদী এবং সংলগ্ন এলাকায় সার্চ অপারেশন চালিয়ে প্রচুর পরিমাণে গোলা বারুদ উদ্ধার করে সেনাবাহিনী। ভেসে আসা মর্টারের মতো বস্তুটি সেনাবাহিনীর মর্টার শেল বলে প্রাথমিকভাবে পর্যবেক্ষণে অনুমান পুলিশের। এখানে দেখলাম কালকে একটা আমার কাকু একটা ওইদিকে গরু বানতে গেছে, যাওয়ার পরে দেখা যায় এরকম একটা জিনিস। ও তো বুঝতে পারে না, তো বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে সেই জিনিসটা আমরা দেখলাম যে না, এটা তো বোম ধরনের জিনিস। তখন ওটা ও দিতে চাচ্ছে না। তারপরে আমরা জবরদস্ত ওটাকে নিলাম, নিয়ে আমরা এখানে রেখে দিলাম বাঁধের উপরে রাখার পরে আমরা কল করলাম পুলিশকে। পুলিশ তখন আসলো। আসার পরে সেই জিনিসটাকে ওরা দেখলো যে না, এটা খতরনাক জিনিস, এটা বোম হতে পারে। কিন্তু আমরা ওটা সঠিক করতে বলতে কি করলো আজকে। তারপরে ও সারা রাত পুলিশ পহরা ছিল। পাহারা থাকার পরে আজকে বিএসএফ আসলো, আর্মি আসার পরে সেই জিনিসটাকে ফাটাইলো। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ভয়াবহ আগুন ধূপগুড়িতে। ধূপগুড়ি পুরো এলাকায় 9 নম্বর ওয়ার্ডে লাগলো বিধ্বংসী আগুন। ভয়াবহ আগুনের লেলিহান শিখা এতটাই ছড়ায় যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। চটের বস্তা ও প্লাস্টিকের ক্যারেট এবং কার্টুনের গোডাউন বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের প্রাথমিক পর্যায়ে 2টি ইঞ্জিন, পরবর্তীতে ময়নাগুড়ি থেকে আরও একটি ইঞ্জিন আনা হয়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনে মজুদ সব জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার পুলিশ সহ পুরসভার প্রাক্তন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরা। গোডাউন পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে, আংশিক ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় 10 থেকে 12 বছর ধরে এই গোডাউন চালিয়ে আসছিলেন উত্তম ভৌমিক নামে এক ব্যক্তি। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে কিছুই ছিল না বলে অভিযোগ। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। স্থানীয় সূত্রে খবর, প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেন, কিন্তু আগুনের ভয়াবহতা আশেপাশের বাড়িতে ছড়াতে পারে। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই গোডাউনের ভিতরে একটি টোটো চার্জে বসানো ছিল, সেখান থেকেই অগ্নিসংযোগ ঘটে। 10-12 বছর হবে। কিভাবে কি ছিল ভেতরে? ও হচ্ছে আমাদের হচ্ছে সবজির বস্তা বিক্রি হয়, সবজির বস্তা সবগুলা সবই প্লাস্টিক। হ্যাঁ, সবজির বস্তা, তারপরে যে হচ্ছে সবজির ক্যারেট, টমেটো লুতের ক্যারেট, এগুলা। কত টাকার মাল ছিল আনুমানিক? কিভাবে আগুন লাগলো কিছু জানা যাচ্ছে? আমি একটু আগে ফোন করলো, আগুন লাগছে। আমি ভাবছি যে এমনি বোধহয়, তারপরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করলাম, আইসা দেখি সব শেষ। অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল ভিতরে? আপনার কোনো আগুন নেভানোর মতো কোনো কিছু? 2-3 রিং বড় বড় রিং নিয়ে জল ভর্তি থাকে, কিন্তু যাওয়ার তো কেউ তো যাইতে পারে নাই, বন্ধ ছিল।
কেউ ছিল ভেতরে? না। কেউ ছিল না। কি শোনা যাচ্ছে? কীভাবে আগুন লাগলো আমরা তো এসে দেখি তো আগুনের যা আগুনের ফ্লেম দেখে আমরা সঙ্গে সঙ্গে দুপুরের থেকে আরেকটা গাড়ি আনাই। তারপরে তো যখন দেখছি এই জায়গাতে জলের সংকট আর হচ্ছে মেন হচ্ছে আগুনের যে জায়গাটা যে গুডাউন জাতীয় কিছু একটা আছে, এখন পর্যন্ত বুঝতে পারছি না ভিতরে কী ছিল। আপাতত যেটা মনে হলে হয়তো প্লাস্টিক জাতীয় কিছু থাকবে, কার্টুন থাকতে পারে, আর অনেক কিছু দাহ্য পদার্থ গুডাউনের মধ্যে প্রচুর ছিল। কিভাবে আগুন লাগলো কিছু বোঝা গেছে? তবে আমাদের এই জায়গাতে লোকাল দু একজনের মোবাইলে শুনলাম যে একটা টোটো চার্জ দিতে গিয়ে নাকি ওভারহিট থেকে আগুনটা লেগেছে। এখন মতো আমরা সেই বিষয়টা শুধু শুনেছি, কিন্তু সেটাতে কোনো একটা ফাইনাল সিদ্ধান্ত জানাইনি। এখন আমরা তদন্ত করে দেখবো, পুলিশ প্রশাসন আছে যে আগুনটা কিসের থেকে লাগবে। দমকলের কটা ইঞ্জিন কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসলো? ঘটনা হলো কতক্ষণ সময় দেখেন আমরা ধরুন 12:30 নাগাদ এসেছি, 12:30 নাগাদ। তারপরে আমরা দুপুর থেকে দুটো ইঞ্জিন আনার পরে মনে করতে একটা ইঞ্জিন আসলো, কারণ আপাতত 3টে ইঞ্জিনে কাজ করছে। আগুন কি এখন নিয়ন্ত্রণে? আগুন এখন নিয়ন্ত্রণে। কতটা জায়গা ক্ষতিগ্রস্ত? কি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? না 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 এত বড় গোডাউন জনবসতি এলাকায় কোনো ফায়ার লাইসেন্স? ফায়ার লাইসেন্সিং ব্যাপারটা আমরা এখন মালিকের ম্যানেজারে দেখা পাইনি, কিন্তু একজন যে কেয়ারটেকার তার দেখা পেয়েছি, সে মালিককে ফোন করছে, মালিক আসলে তারপর হয়ে যাবে তার বৈধ কাগজপত্র ছিল কি বা আছে কি। গোডাউন পার্শ্ববর্তী একটা বাড়িও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ। জলপাইগুড়ি শহরের 3 নম্বর গুমটিতে ফ্লাইওভার নির্মিত হতে চলেছে। ইতিমধ্যেই প্রকল্পের ডিপিআর তৈরি হয়েছে, জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম। রবিবার জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে এসে একথা জানান কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কিরেন্দ্র নাড়া। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, এছাড়াও রেলওয়ের অন্যান্য আধিকারিকরা। এদিনের এই বিষয় প্রসঙ্গে ডিআরএম জানান, वो एक्चुअली एमपी साहब का साथ मैं आया हूँ। सर भी जो भी इशू बता रहे हैं तो उसको जो है हम लोग सीरियसली लेंगे। जैसे कि बहुत लेवल क्रॉसिंग जो है उसके ऊपर फ्लाईओवर बनाना है, हम लोग को दिखाया, हम लोग भी फील किया नहीं यहाँ पे ज़रूरी है। सिमिलरली ये जो स्टेशन है हेरिटेज स्टेशन के डेवलपमेंट के लिए, इसके लिए भी काफ़ी एक बुकलेट दिया है, हम लोग उसको स्टडी करके जो हो सकता है इस एरिया को डेवलपमेंट के लिए हम लोग आगे बढ़ेंगे, काम करेंगे। क्या क्या होगा आगे से? अभी तो हम लोग स्टडी कर लेते हैं ये, लेकिन फ्लाईओवर वगैरह तो होगा, जितना भी एलसी है उसको एलिमिनेट करके फ्लाईओवर बनाएंगे उसको। কতদিনে কমপ্লিট হবে? হেরিটেজ স্টেশন একটা অনেক 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 মনীষীর এসেছিল। हाँ हाँ, नहीं हेरिटेज स्टेशन में इसमें क्या है, हम लोग क्या कर सकता हूँ, थोड़ा स्टडी करना पड़ेगा। सडनली कुछ डेट देने फिर कंप्लाई नहीं कर पाएंगे, थोड़ा वो ख़राब है। फर्स्ट कंटिन्यू का कोई इरादा है? कंटिन्यूएशन कोई नया ट्रेन का कोई सुपर फास्ट 7 दिन चलेगा, ऐसे कोई हो? 3 दिन चलता है नहीं अभी तो ऐसा कुछ नहीं है, ये है क्या कुछ सुपर ऐसा कुछ नहीं है ना? हाँ सुपर फास्ट नहीं ऐसा कुछ नहीं है। एक नया कुछ ट्रेन का हल्दीबाड़ी या एनजेपी से कुछ नया ट्रेन का भी कुछ है नहीं? जो गए हैं तो माननीय एमपी लोगों से जो हो गई है उसको हम लोग ने फॉरवर्ड किया है। अच्छा, जो डिमांड है हम लोग फॉरवर्ड किया, अभी ऐसा कुछ आया नहीं, जब आएगा तो हम लोग उसको बता देंगे। অন্যদিকে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় কি বললেন শুনুন। হেরিটেজ স্টেশন হচ্ছে এটা হেরিটেজ। এখানে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রতিকৃতি এবং তার যে মূর্তি সেটা এখানে তৈরি করার জন্য প্রপোজাল রাখা হয়েছে। এটাকে হেরিটেজ স্টেশন বানানোর জন্য এটা স্বামীজিরও মূর্তি এখানে লাগানো হবে বা তাদের নামে কোনো একটা মিউজিয়াম করানোর জন্য আমরা প্রস্তাব অলরেডি দিয়েছি। এখানকার যে 3 নম্বর ঘুমটি সেটার কাজ তাড়াতাড়ি শুরু করতে বলেছি এবং এখানকার যে অমৃত ভারত স্টেশনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা যাতে কমপ্লিট করে সেটার জন্য বলা হয়েছে। 3 নম্বর ঘুমটিতে কি ফ্লাইওভার হচ্ছে? হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া রবিবার সড়কপথে হলদিবাড়ি স্টেশন পরিদর্শনে আসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় সিং, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। স্টেশন চত্বর ঘুরে দেখেন, ডিআরএম পরিকাঠামো ও যাত্রী সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এদিন ডিআরএমকে কাছে পেয়ে হলদিবাড়ি ও জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের প্রতিনিধিরা 8 দফা দাবিপত্র তার হাতে তুলে দেন। দাবিগুলির মধ্যে ছিল হলদিবাড়ি থেকে দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেস চালু করা, হলদিবাড়ি বালুরঘাট ট্রেনের সরাসরি সংযোগ, প্রতিদিন 2 জোড়া লোকাল ট্রেন চালু করা সহ আরও যাত্রীমুখী প্রস্তাব। সংগঠনের দাবি, দীর্ঘদিনের দাবিগুলির দ্রুত নিষ্পত্তি হলে উত্তরবঙ্গবাসীর যাতায়াত আরও সহজ হবে। আজকে আমরা এখানে ডিআরএম সাহেব এবং এমপি সাহেব এসেছিল। আমরা হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের পক্ষ থেকে ওনাদের কাছে দাবিপত্রটা দিলাম এবং আমি যখন বললাম যে পাহাড়িয়া এক্সপ্রেসের রেকটা এখানে 5 দিন থেকে যাচ্ছে, এটা হলদিবাড়ি থেকেই চালু করা যেতে পারে, ডিআরএম সাহেব বিষয়টা কিন্তু তার অ্যাসিস্ট্যান্টকে বললেন এবং নোট করে নিলেন যাতে পাহাড়িয়াটা হলদিবাড়ি থেকে চালু করা যায় কিনা। এটা চালু হলে আমাদের পক্ষে সুবিধা হবে হলদিবাড়ি থেকে কলকাতা হয়ে দীঘা যাওয়ার ব্যাপারটা। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমরা বলেছিলাম যে বালুরঘাট মানে শিলিগুড়ি বালুরঘাট চলছে এবং জলপাইগুড়িকে যেহেতু এখন সার্কিট বেঞ্চ হাইকোর্টে, ফলে জলপাইগুড়িতে বালুরঘাটের লোকেরও প্রয়োজন হবে, এটাকে হলদিবাড়ি থেকে চালু করা যায় কিনা। ওনারা বললেন যেটা অলরেডি মানে প্রপোজালে আছে, খুব সম্ভবত চালু হয়ে যাবে হলদিবাড়ি থেকে। দুটো কিন্তু আমরা আসার কথা এখান থেকে পেলাম। এছাড়া আরও 2 লোকাল ট্রেন মানে 2 জোড়া লোকাল ট্রেন চালুর কথা রেখেছি। আমাকে এডিআরএম সাহেব জিজ্ঞেস করলেন যে আপনি বলছেন আপনার প্যাসেঞ্জার হবে কি। আমি কিন্তু অ্যাসিওর করেছি, কারণ 11:30টার পর থেকে একটা বড় গ্যাপ এবং প্রচুর লোককে বাসে করে ওই সময় জলপাইগুড়ি শিলিগুড়ি যেতে হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। লেজে হাত পড়তেই ফনা তুলে এগিয়ে এলো বিরাট চেহারার কিংকোবরা। সেই কিংকোবরা সাপ উদ্ধারে গিয়ে হাড় হিম করা অভিজ্ঞতা পরিবেশ কর্মীদের। এদিন দুপুরে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামসাইয়ের 12 হাতি এলাকায় ঢুকে পড়ে প্রায় 12 ফিট লম্বা একটি কিংকোবরা সাপ। পরে একটি বাঁশ ঝাড়ে গিয়ে আশ্রয় নেয় সেটি। সেখান থেকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় উদ্ধারকারীদের। ফনা তুলে ছোবল দিতে এগিয়ে আসে বিরাট চেহারার এই সাপ। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর উদ্ধার করে পুনরায় গরুমারার জঙ্গলে সেই কোবরার সাপটিকে ছেড়ে দেন উদ্ধারকারীরা। আজকে রামসাই 12 হাতি এলাকায় আবারও একটি কিংকোবরা সাপ উদ্ধার হয়। তো সেখানে হ্যামসিনের বাড়ির উঠোনের মধ্যে সেই সাপটি চলে আসে। তারপর সেখান থেকে রামসাই মোবাইল স্কোয়াডের কাছে খবর যায়। তারপর মোবাইল স্কোয়াডে যতক্ষণে যায় ততক্ষণে সেই সাপটি হ্যামসিনের বাড়ির উঠোন থেকে একটা বাঁশঝাড়ে আশ্রয় নেয়। তারপর আমাদের কাছে খবর আসে, আমরা যাই, সেই গিয়ে রামসাই মোবাইল স্কোয়াড মিলে আমরা সেই সাপটিকে উদ্ধার করি। এটা 12 হাতি লাগোয়া এলাকাটা। সাপটি সুস্থ আছে, অনুমানিক এটা 12 ফিটের কাছাকাছি হবে। হ্যাঁ, এটা আজকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পিনাকি শিলের রিপোর্ট। পুত্র ও পুত্রবধূর অত্যাচারের শিকার হয়ে অবশেষে থানার দ্বারস্থ 82 বছরের বৃদ্ধ চন্দন রাউত। জলপাইগুড়ি শহরের হরিজন বস্তির বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী চন্দনবাবু সোমবার জলপাইগুড়ির কোতোয়ালি থানায় তার ছোট ছেলের স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে এবং পুত্রবধূ বর্তমানে শহরের মহামায়া পাড়ার বাসিন্দা সেই বাড়িটি দখল করার চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদ করলেই তার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়, এমনটাই দাবি বৃদ্ধের। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা চন্দনবাবু জানান, অসুস্থতার সুযোগ নিয়েও তার সঙ্গে অত্যাচার করা হচ্ছে, ফলে তিনি বাধ্য হয়ে পুলিশের কাছে এসেছেন। থানার দ্বারস্থ কেন হয়েছেন? ওই ছেলের অসুবিধা বলেছি আপনাকে। কি হয়েছে, সমস্যা কি? ছেলে কি সমস্যা করে? সমস্যা বলছি, আমার বাড়ি আছে, আমার বউ করছে হরিণ বলছি, আমি ব্যাংকে চাকরি করি আর পেনশন পাইছিলাম, ওটা দিয়ে আমার সংসার চলছে। আর আমার ছেলে আগে 2 কাঠা জমি ছিল আজল পাড়ায়, ওখানে ওটা বেঁচেছে এবং মহামারা পাড়া থাকে। ও বলছে আমার ঘর, আমার বয়স হয়েছে, আমার নিঃশ্বাসও কষ্ট, পা ভাঙা আছে আমার। আর আমার নাতি আছে আদিত্য রাও, সে আমাকে সম্পূর্ণ দেখভাল করে, সেবা করে, যত্ন করে।
কয় ছেলে আপনার? আমার 2 ছেলে। কোন ছেলে আপনার সাথে অত্যাচার করে? ওই ছোট ছেলে বিনয়, ওর বউ, ওর ছেলে না। কি করে? ওটা ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি করে। না, আপনার সাথে অত্যাচারটা মূলত কি করে? ওই ঘরের জন্য ঘরটা খালি করে, ঘর বাইরে আমি থাকবো। ঘরে থাকতে দেয় না আপনাকে? না, আমার বাড়িতে আমি আছি, ও সরাই ও আলাদা মামা বাড়িতে এসে আমাকে বলতে তুমি ঘর খালি করো, আমি ঢুকবো। কেন করছে এটা? এমনি আমি আমার বয়স, আমি মরে যাবো, ওই ঘরটা দখল করবে, জমিটা বিক্রি খাই ফেললো, এই ঘরটাও নিয়ে বেঁচে দিবে, কী করবে জানি না। হ্যাঁ, আমাকে আমার নাতনি দেখছে, ওকে ঘর দিব আমি, তা ওকে কেন দিব? ও তো ব্যাংকে চাকরি করে, ভালো চাকরি, ফ্ল্যাট কিনতে পারে, জমি কিনতে পারে, আর জমি হাউজিং লোন নিতে পারে, অনেক সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে। আমার ব্যাংকে চাকরি করে, ও ছেলেটা, আমার ছেলেটা, তা আমার বাড়িটা কেন দখল করবে? আমি এই বাড়িটা আমার নাতিকে দিব, ওকে কেন দিব? ও তো এর আগেও আপনার? হ্যাঁ, এর আগেও আমার 3 বছর আগে মারে চোখটা ফুলাই দিয়েছিল, চোখটা ফুলে গেছিল। তা আমি ভাবছি ও আবার এসে আমাকে মারে, বয়স হয়েছে আমার, নিশ্চয় করে। এর আগেও আপনার এই ছোট ছেলেকে জমি কিনে দিয়েছেন? হ্যাঁ, জমি আর বউ কিনে দিচ্ছি তো, আর 2 কাঠা জমি আছে। তারপরেও কেন এই অশান্তি? কী জানে, ও ঘরে ঢুকতে চাচ্ছে, ও ভাড়া বাড়ি থাকছে না। আমি বললাম তুই ব্যাংকে চাকরি করিস, হাউজিং লোন নে, ফ্ল্যাট কেনার সব কিছু ব্যাংক সুবিধা আছে, ও দিতে পারে ব্যাংক, কেন নিবে ও? না, আপনাকে কি এর আগেও গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, আগে গাড়িতে মাঝে চলে গেছিল না, ওর বৌমা, ছেলের বউ। হ্যাঁ। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি আমার হিসাবে আমি ওইকে ঘর ঢুকতে দিবে না, আমার নাতি থাকবে, আমার সবাই যত্ন আমার নাতি করছে, আমার বড়ো ছেলে করছে, পায়খানা পেচ্ছাপ সব ওর সাফ করছে আমার। থানায় কি অভিযোগ আজকে জানাবেন? হ্যাঁ, থানায় ডায়েরি দিতে আসছি আমি। কার নামে? ওই আমার ছোট ছেলের বউ, নাম কি দেয় ওর নাম? পিঙ্কু রাউত। আমি ভাবছি অত্যাচার, আমি চাই কি ও ভালো ভালো থাকুক, আমি ওদের জেল চাই না, ওরা সুবিধা আমার পিছনে ছেড়ে দেব, আমার টর্চারি করুক না, অত্যাচার করুক না। আমার বুড়া বয়স আছি, যতদিন বেঁচে আছি, ও আমাকে থাকতে দেন, চিন্তা থাকতে দেন। এদিন শহরের বাসিন্দা অজয় সাহার সঙ্গেও যোগাযোগ করেন চন্দন রাউত। ঘটনাটি নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন অজয় বাবু। পাশাপাশি তিনি পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান। অভিযুক্তর পক্ষের সঙ্গে ফোনে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। দেখুন, আমি আজকে একটা ঘটনার সম্মুখীন সত্যি অবাক হলাম যে একজন 82 বছরের বৃদ্ধ, তিনি যখন আমাকে জানালেন এসে যে তার উপরে তার ছেলের বৌমা দীর্ঘদিন ধরে সম্পত্তির দাবিতে অত্যাচার করে যাচ্ছে। বিগত 4 বছর আগেও ইনাকে তার বৌমা মেরে চোখ ফাটিয়ে দিয়েছিল, এবং সেই সময় যখন পুলিশে অভিযোগ দেওয়া হয় তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এবং আজকে জানতে পারলাম যে এই বয়স্ক বৃদ্ধ তার 2 সন্তানেরকে 4 বছর আগে 2 কাঠা করে জমিও লিখে দিয়েছিলেন, ঠিক আছে। এবং ইনাকে মারধরের পরে তিনি, তার ছোট ছেলে এখান থেকে পালিয়ে যায় এবং সে আলাদা থাকতো। এত বছর ধরে তার কোনো খোঁজ নেই, কোনো দেখাশোনার দায়িত্ব নেই, কোনো খাওয়া দাওয়া বা কীভাবে বেঁচে আছেন তার বাবা, তার কোনো খোঁজ নেই। আচমকাই আজকে এসে তার কিছু কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে বৃদ্ধ যেই বাড়িতে থাকেন সেই বাড়িটি দখল করার একটা প্রবণতা, এবং বৃদ্ধর উপরে একটা হামলা, একটা হুমকি, একটা ধমকি। আমি দেখতে পেলাম ভিডিওতে যে বৃদ্ধ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন, অথচ তাদের ঝগড়া, তাদের উপরে একটা অত্যাচার প্রতিনিয়ত চলে আসছে। বর্তমান সমাজে যেখানে বাবা মারা কষ্ট করে নিজের রক্ত ঘাম জল করে সন্তানদের প্রতিপালন করে এবং প্রতিষ্ঠিত করে, জানতে পারলাম তার ছোট ছেলে ব্যাংকে চাকরিও করে। ইনিও ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার্ড পারসন, তার ছোট ছেলে ব্যাংকে চাকরি করে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে সম্পত্তির জন্য বাবার উপরে হামলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এই বাবা একসময় তাকে হাঁটতে শিখিয়েছেন, হাত ধরে মানুষ করেছেন, আজকে প্রতিষ্ঠিত করেছেন। এই বয়সে এসে তিনি আশা করতে পারেন যে তার সন্তানরা তাকে দেখবে, তার পাশে থাকবে। সেখানে দাঁড়িয়ে সন্তান বা তার বউয়ের কাছ থেকে এই হেনস্থায়, এই আক্রমণ সম্পত্তির দাবিতে, এটা সত্যি মেনে নেওয়া যায় না। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে থানার দ্বারস্থ হতে বলেছি এবং ওনাকে নিয়ে থানায় এসেছি। আমার মনে হয় পুলিশের এই ঘটনার প্রতি দৃষ্টিপাত করা প্রয়োজন, এবং যারা ওনার উপরে অত্যাচার করছেন সম্পত্তির দাবিতে, তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আছে। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তিস্তা নদীর পার। উদ্ধার হওয়া শেল ফাটালেন সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। ধূপগুড়ি পুরো এলাকায় 9 নম্বর ওয়ার্ডে ভয়াবহ আগুন। চটের বস্তা, প্লাস্টিকের ক্যারেট, কার্টুনের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।